আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই রৌদ্র ওঠার আগে আমি এই নারকেলগুলো রৌদ্রে দিই। তো প্রতিদিন একইভাবে রৌদ্রে দেওয়াটা দেখাই না, কিন্তু এগুলো রেগুলারই আমার রৌদ্রে দিতে হয়। এগুলো আরও একটু শুকাবে। শব্দ শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতখানি শুকিয়েছে। আরও একটু শুকাবে, না শুকালে তেলটা সেইভাবে হবে না আর কি, পাবো না। আর আজকে ঘরে কাঁচা ঝালটা ফুরিয়ে গেছে, তো ভাবলাম যে উপরে যখন এসেছি তো একবারে কিছু কাঁচা ঝাল উঠিয়ে নিয়ে যাই। আর গাছে প্রচুর পরিমাণে কাঁচা ঝাল ধরেছে। যে কয়টা গাছ আর কি লাগিয়েছিলাম টুকিটাকি খাওয়াই হয়, টাটকা ঝাল উঠিয়েই খাওয়া হয়। আর বাজার থেকে যেটা কিনে নিয়ে আসে সেটা হয়তো 1 থেকে 2 দিনের মাথায় একটু ঘুমিয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। ফ্রিজে রাখা সত্ত্বেও ওটা তেমনভাবে টাটকা থাকে না। তো ওইটা আর কি হচ্ছে তরকারিতে বেটে দিই। আর এগুলা কাঁচা খাওয়ার জন্য অথবা ভর্তা খাওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। তো সকালের দিকে আগে থেকেই ঝালটা তুলে নিয়ে যদি যাই তো আমার আবার ছাদে আসা লাগবে না। তো সেই কারণে একবারে গুছিয়ে নিচ্ছি গাছগুলা। আর দেখছি যে কোন গাছটায় কতখানি ঝাল ধরেছে। তো দেখি এই ছোট্ট একটুখানি গাছে বেশ কয়েকটি ঝাল ধরেছে। তো দেখে ভীষণ ভালো লাগলো। আর ঝালগুলো উঠিয়েও নিচ্ছি, কেননা এগুলো এর থেকে বেশি যদি রাখা হয় তো তাহলে পেকে যাবে। আর এখানে বেশ কয়েকটা যে ঝালের চারা হয়েছে, প্রচুর পরিমাণে ফুল ধরেছে। আর ছোট ছোট অনেকগুলা ঝালও ধরেছে। আবার এই পাশে একটা বেগুন গাছেও, যে বেগুন গাছটায় আমি রেগুলারভাবে বেগুন উঠাই, সেটাতেও আলহামদুলিল্লাহ অনেকখানি বেগুনও ধরেছে এবং তার ফুলও ফুটেছে। তো ছাদ থেকে তো নেমে আসলাম, এসে আগে বিছানাটা কমপ্লিট করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। আর সকালের নাস্তা তো হয়ে গেল, ঝালটা পেড়ে নিয়ে আসে তো আমি রুটি আলু ভাজি করে নিয়েছি। তো রুটি আলু ভাজিটা খুব দ্রুত করেছি বলে আমি শেয়ার করিনি সেটা। তো এটা করে টিফিনে করে দিয়ে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে টিফিনে দিয়ে দিয়েছি। আর ওরা তো এখন বাসায় নাই, ওরা সবাই চলে গেছে যার যার কাজে। হাজব্যান্ড অফিসে চলে গেছে আর বাবু তো স্কুলে গেছে। ঘরের ভিতরে এই একটা জিনিস যদি গোছানো না থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই হয়তো অগোছালো আছে। সেটা তো বিছানা, বিছানার চাদরটা যদি টান টান করে পাতা থাকে তাহলে মনে হয় যে না, কিছু না হলেও ঘরটা একটু হলেও আর কি গোছানো আছে। আর বাবুর টেবিলটা প্রতিদিন ও চলে যাওয়ার পর ওর টেবিলটা আমাকেই গোছাতে হয়। তো গোছাতে এসে দেখে আজ ও ড্রয়িং খাতাটা রেখে গেছে। তো একটু খুলে দেখছি কি কি ড্রয়িং করছে। তো এখানে কাজী নজরুল ইসলামের ছবি আর্ট করছে, তারপর এখানে মাঝিদের একটা ছবি আর্ট করছে, আরও অনেক দৃশ্য আর্ট করছে। আবার লালন ফকিরের একটা ছবি আর্ট করছে। তো দেখে ভালো লাগছে যে ছেলেটার কোনো আর্ট স্কুলে অথবা কোনো আর্ট মাস্টারের কাছেও আমি আজ পর্যন্ত ওকে শেখাইনি কিছু। যতটুকু করে সেটা নিজে থেকেই করছে। আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আর্ট করতে পারে। একদিন অবশ্যই আপনাদের সাথে ওর আর্টের খাতাটা শেয়ার করব। আরও কিছু আর্ট করুক ওরা আর্ট করা খাতায়। তো নিজে নিজে করে, আর যেটা স্কুল থেকে দেয় করতে তো ক্লাসরুমে বসে ও সেটা চেষ্টা করে আর কি। অবসর টাইমে বসে একটু ড্রয়িং করতে ওর খুবই ভালো লাগে। এক সপ্তাহ যে ময়লাটা আমার ঘরে জমা হয়েছে এটা পরিষ্কার করতে অন্তত আমার আরও 1 সপ্তাহ লেগে যাবে। তো যে একটা সপ্তাহ খুবই অসুস্থ ছিলাম, এখনও যে পুরোপুরি সুস্থ সেটা কিন্তু নয়, কিন্তু একটু শরীর ভালো লাগছে যে কারণে বসে থাকতে তো পারি না।
সামনে কাজ থাকলে অবশ্যই উঠতেই হবে আর সেগুলো করতেই হবে। আমার শরীর চলুক অথবা না চলুক, তো দেখতে ভীষণ খারাপ লাগছে, সেই কারণে নিজে আর থাকতে পারলাম না। তো একটা সপ্তাহে আমার দেয়ালে যে এত পরিমাণে ঝুল ভরছে, আর এই মশারিটারও অবস্থা ভীষণ খারাপ। আজ এইটা কেচে দিব, সাথে আমাদের রুমেরটাও কেচে দিব। আর এই যে কি পরিমাণে ঝুল কোনায় কোনায় পড়ছে, মানে মাকড়সার যে বাসা, এগুলো যে কোথা থেকে হয়, একদিন পর পর একদিন তো ঝাড়া হয়, কিন্তু একটা সপ্তাহ যে অসুস্থ ছিলাম একদমই উঠতে পারিনি। তো সে কারণে আমার রুমের কোথাও কোনো কাজই আর কি হয়নি, শুধু একটু রান্নাটা কোনো রকমে করেছি, আর সেটাই আর কি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এতটুকুই। এর বেশি কিছু সেভাবে করতেই পারিনি। তো আজ একটু ভাবলাম যে যে ঝুলগুলো হয়েছে এগুলা একটু রুমটা যেহেতু পরিষ্কার করছি, তো এটাও একটু হালকাভাবে ঝেড়ে নিই। যতটুকু হয়েছে সেটা ভেঙে দিলে পরবর্তীতে একটু কমও দেখাবে। দেয়ালের যে পেন্টিংটা দেখছেন, তো সেটা আমারই ড্রয়িং করা, মানে আমি করেছি। তবে খুব একটা ভালো হয়নি। এই ঘরের হচ্ছে যে আর্টটা করছি আর কি, যে ডিজাইনটা দিয়েছি, অনলাইনে যখন দেখছিলাম তখন ভীষণ ভালো লাগছিল দেখে, কিন্তু আমার রুমে মানায়নি। আর এটার মূলত সোফার পিছনে যদি থাকতো, যে কোনো একটা সোফা রাখার জায়গা থাকলে তার পিছনে যদি এই ওয়ালটা করা, ওয়ালে এই হচ্ছে ডিজাইনটা করা যেত, তাহলে হয়তো বা ভালো লাগতো। কিন্তু আমি তো অপোজিটে করে ফেলেছি একটা টেবিলের পিছনে। তবে সেভাবে ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে যে একটু আর কি খারাপ লাগছে। তো কী আর করার, রঙটা তো সাথে সাথে চেঞ্জ করা যাবে না, পরবর্তীতে যখন নতুন করে ঘরের রঙটা করব তখন অবশ্যই চেঞ্জ করে নিব। আর এখানে বসার জায়গাটাও অনেকটা নোংরা হয়েছিল, ওর নিচে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে তো এটা আবার ভালো করে বসিয়ে দিলাম। আর এখন যে অনেকটা নোংরা হয়েছে সেই নোংরাগুলো একটু বেরো করে নিব। আর যেহেতু রাস্তার সাইডে অনেক হচ্ছে ধুলা আসে বাসায়, মানে বাসাটা রাস্তার সাইডে, তো প্রচুর পরিমাণে ধুলা আসে। তো সে কারণে প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার রুমটা ঝাড়ু তো দিতেই হয়, আর প্রতিদিন মোছাও লাগে। আর সকালে নাস্তাটা যেহেতু হয়ে গেছে, তো রান্নার তেমন একটা চাপ নাই। এখন আর যে রান্না করলেও হবে না করলেও হবে, তো ভাবলাম একটু লেট যখন হয়েছে, আর খাবার জন্য যেহেতু রুটি আলু ভাজি রয়েছে, তো সে কারণে আমি একবারে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। আর গুছিয়ে এগুলো যদি না করতে পারি, তো পরবর্তীতে আর হাত দেওয়া হয়ে ওঠে না। তো বেসিনটারও অবস্থা খারাপ ছিল, সেটাও আমি পরিষ্কার করে নিলাম। আর এটা হচ্ছে প্রতিদিন ব্রাশ করতে ওঠার সময় যখন দেখি বেসিনটা অনেক নোংরা হয়ে আছে, তো ভীষণ খারাপ লাগে দেখতে, নিজের কাছেই খারাপ লাগে। কারণ আমার মেন গেটটা খুললেই বেশি মানে আর কি একদম সামনাসামনি দেখা যায় যে বেসিনটা, তো বেসিনটা যদি নোংরা থাকে তো ভীষণ আকারে বাজে দেখা যায়। তো একটু পরিষ্কার করে নিলাম, হালকা করে একটু মাজন দিয়ে মেজে, ভীম দিয়ে আর মাজন দিয়ে ডলে একটু পরিষ্কার করে নিয়েছি। গতকাল রাত্রের একটু ভাত ছিল, তো সে ভাতগুলো আমি পানি দিয়ে রেখেছি। আর এইটা আমার সকালবেলা পান্তা ভাতটা খেতে কিন্তু মন্দ লাগে না, আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো একটু তরকারি দিয়ে আর হচ্ছে কাঁচা ঝাল পেঁয়াজ লবণ দিয়ে এটা আমি খেয়ে নিচ্ছি। আর তারপরে চলে আসছি রান্না করতে। তো আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে একটু ফোড়ন দেব, বেগুন আলু আর কি কি বলে এটারে, আমাদের এখানে তো শুধু বলে বেগুন আর আলু তেলের পরে দেওয়া। আসলে এক এক জায়গার ভাষাটা তো এক এক রকমের, অথবা আমার শ্বশুরবাড়ির দিকে বলে যে বেগুন বাগার দেওয়া। তো যে যেটা বলে তার ভাষায়, তো আমি হচ্ছে বেগুন বাগার দেওয়াও বলা যেতে পারে। তো এটাই করব আজকে। আর মাছটা ঝোল করব, ভুনা করব না, কেননা ভুনাতে হচ্ছে অনেক মশলাপাতি লাগে, তো হালকা পাতলা মশলা দিয়ে আমি একটু ঝোল করে নিব মাছটা। এই যে পাঙ্গাস মাছের পেটি নিয়ে নিয়েছি আমি কয়েক পিস, আর এই মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে এবার একটু ভেজে নিব।
এই পাঙাশ মাছ ভাজতে গেলে চারিদিকে পুরো ছিটকে আসে তেলটা, তো ভাজতে গেলে ভীষণ পরিমাণে ভয় পাই, কেননা তেল ছিটে পড়লে প্রচুর যন্ত্রণা হয় হাতে আর ফোসকাও পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এইটা যখনই দিই, দেওয়ার পরপরই ঢাকনাটা অর্ধেক করে ঢেকে দিই, যাতে ছিটকে আসার কোনো সম্ভাবনা না থাকে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠেই নিয়েছি। যতটুকু না তেল দিয়েছি তার থেকে 2 গুণ তেল আমার কড়াইতে থেকে গেছে। পাঙাশ মাছ ভাজলে এমনটাই দেখা যায় যে মাছ রান্না করব সেই তরকারিতে দেখা যাচ্ছে তেলটা অনেকটাই কম লাগে। আমি লবণ হলুদ দিয়ে আগে বেগুন এবং আলুটা সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা ঝাল, লবণ আর হলুদ আর কিছুই দেয়নি। তো যখন এরকম একটু ঘাটা ঘাটা মতো করে নিব, একটু ভেঙে ভেঙে নিব, সবগুলো ভেঙে ভেঙে নিলে সেটা আর কি খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। আর আস্তে আস্তে থাকলে পানি কাটা থাকে, সেটা ভালো লাগে না। তো এটা ঢেলে কড়াইটা আর একবার ধুয়ে নিয়ে তো একটু তেল দিয়ে তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সেটাতে শুধু একটু পেঁয়াজ আর রসুন, এইটা ছাড়া আর কোনো কিছুই দেবো না। পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলের পরে নিব। আসলে রসুন জিনিসটা একটু ফোড়নে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, সেটা আর কি ভীষণ ভালো লাগে। যে কোনো জিনিস একটু তেলের পরে দিয়ে যদি খাওয়া হয়, তো সেই জিনিসটার কিন্তু ঘ্রাণটা একটু অন্যরকম লাগে। আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রাখবো, যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, আমার সে আপুদের যারা আমাকে অনেকটা সাপোর্ট করে। তো এখানে দেখুন রান্নাটা তো কমপ্লিট করে নিলাম, আর চারিপাশে প্রচুর পিঁপড়া। এই পিঁপড়া যে কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি না, চক দিয়ে দাগিয়ে রাখি তবুও এই পিঁপড়াটা আসে। আর আমার এখানের একটা মাল্টিপ্লাগ তো নষ্টই করে দিয়েছে পিঁপড়ায়। একটা ইন্ডাকশনের মাল্টিপ্লাগ ছিল, আর একটা রাইস কুকার অথবা ওভেন যেটাই চালাই না কেন সেটার। তবে একটা সকেট নষ্ট করে দিয়েছে, যে সেই সকেটটা কোনো কাজই করছে না। সেটা সুইচ না অন হচ্ছে না অফ হচ্ছে, একদম একই জায়গায় এঁটে গেছে। আমার মনে হয় বালি ঢুকেছে, হয়তো পিঁপড়ে বালি নিয়ে গেছে কি খাবার নিয়ে গেছে, যাই হোক ওখানে বাসাটা বেঁধেছে সে সুইচের নিচে। তো সুইচটা একেবারে অকেজো হয়ে গেছে। নিজেরও সমস্যা হচ্ছে, একভাবে একটা প্লাগের দ্বারা কাজ করতে গেলে অনেকবার সেখান থেকে গুছিয়ে নিতে হচ্ছে, বারবার খুলতে হচ্ছে, আবার আর একটা প্লাগ লাগাতে হচ্ছে। তো একটু ঝামেলা তো হচ্ছেই। সকালে রুটি তৈরি করার পর রান্নাঘরটা সেভাবে পরিষ্কার করে ওঠা হয়নি। তো এখন একটু ভালো করে মেজে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ইন্ডাকশনের উপরটাও পরিষ্কার করে নিলাম। পরবর্তীতে যখন রান্না করতে আসবো, তো রান্নাঘরটা যদি পরিষ্কার দেখি তাহলে কিন্তু কাজের এনার্জি অনেকটাই বেড়ে যায়। আর রান্নাঘরটা বিশেষ করে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু পরিষ্কার রান্নাঘরে রান্না করতে খুবই ভালো লাগে আর কি। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক পরিষ্কার করে নিলাম ইন্ডাকশন এবং চারিপাশগুলো। আর এখন যে কড়াইটা ছিল এটাতে আমি রুটি সেঁকি এবং আলুটাও ভাজি। আমার একটা আপু জিজ্ঞেস করেছিল এই কড়াইটা কত দাম। তো এই কড়াইটা আমি 1500 টাকা দিয়ে কিনেছিলাম। আর বেশি দিন কিনিনি, মাত্র 2 মাস হয়েছে এটা কিনেছি। আর এটা ভীষণ পরিমাণে সুন্দর, নন স্টিকি জিনিস যেমন যে কোনো জিনিস লাগে না, এটাও ঠিক তেমন ব্যবহার করতে জানলে খুবই উপকার। কেননা নন স্টিকের জিনিস তো পারদটা উঠে যায়, আর এই ধরনের স্টিলের জিনিস যদি ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও যেমন ক্ষতিকর নয়, তেমন ভীষণ পরিমাণে টেকসইও হতে পারে।
পুরো থালা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে আমি আমার রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু আমার রান্নাঘরটা আমার রুমের সাথেই। আর এটা যদি একটু অগোছালো থাকে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। আর ফ্রিজটাও তো একটা সপ্তাহ ধরে মোছা হয়নি, যে কারণে ফ্রিজটায়ও অনেকটা ময়লা পড়েছিল। আর ফ্রিজটা আজকে মুছে নিয়েছি উপর থেকে। আর এই যে পুরো চারিপাশটা আমি সুন্দর করে মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, একটু ভীম দিয়ে ডলে ধুয়ে নিয়েছি যাতে মাছিটাও না বসে। আর আমি বলেছিলাম যে আমার ট্রাইপডটা একটু নষ্ট হয়ে গেছে, তো সেইটা যে ঠিক করেছি, বাসায় ঠিক করেছি। এই যে উপরে যে অংশটা দেখছেন এটা ভেঙে গেছিলো, এটা ভেঙে একদম উপরের দিকে উঠে গেছিলো, যে ফোনটা রাখবো তেমন কোনো অপশান ছিল না। তো যাই হোক, এটা কাপড় দিয়ে বেঁধে ওখানে আঠা লাগিয়ে দেওয়া হয়েছে, এখন আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি। আর এই যে আমার ঘরের একটা কোণা আমি এভাবে সাজিয়েছি, এখানে একটা ডাইনিং দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কবে করতে পারি। তো আমার আজকের ভিডিওটা এবার যাই শেষ করছি। আল্লাহ হাফেজ।